তালা ঝুলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাটডাউন, অনশনে অসুস্থ 20 জন। সচিবালয়ের সামনে অবস্থান শেষে অনশন প্রত্যাহার, শাটডাউন কর্মসূচি চলবে। এবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে প্রতিবেশীর সাথে বিদ্বেষ কারো জন্যই মঙ্গলজনক নয় বলেছেন ভারতের সেনাপ্রধান। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের তার ভাইয়ের। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা। লন্ডনে টিউলিপের ফ্ল্যাট কেনা হয়েছে অফশোর কোম্পানির মাধ্যমে। বিচার বিভাগে হাসিনার অনুগত বিচারক ও কর্মকর্তাদের বিচার চান রিজভী। দ্রুত জাতীয় নির্বাচন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি কর্নেল অলির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গণ অনশন প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। সচিবালয়ের সামনে বিকেল থেকে অবস্থান কর্মসূচি শেষে ক্যাম্পাসে ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেয়াসহ 3 দফা দাবিতে রবিবার থেকে আমরণ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। এটি সেনাবাহিনীর হাতে দিতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে হলগুলো আগে নির্মাণ করতে হবে এবং ওই প্রকল্পের কাজটা দ্রুততার সাথে শেষ করতে হবে। আমরা যারা স্টুডেন্ট আছি তারা কোনো সুবিধাই পাচ্ছি না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরেও আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধাগুলো, হল ফ্যাসিলিটি তো নেই। বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মিছিলটি 0 পয়েন্ট এলাকায় পৌঁছালে বাধা দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বারবার দ্বিতীয় ক্যাম্পাসের আশ্বাস দেওয়ার কথা বলেও ক্যাম্পাস দেওয়া হচ্ছে না, বারবার শুধু তারিখ পেছানো হচ্ছে। এর আগেও আশ্বাস পেয়েছিলাম, কিন্তু 2 মাস পার হয়ে যাওয়ার পরও তার কোনো বাস্তবায়ন দেখতে পাইনি। সুতরাং এবার চাই আমরা কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হোক। 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, ঠিক আছে। ওনারা এতদিন তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারে কথা বলতে পারতো, বা যেগুলো কাজ আছে সেগুলো তো সমাধান করতে পারতো। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ক্লাস পরীক্ষা বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে। দাবি আদায়ের পক্ষে রবিবার থেকে অনশন সহ নানা কর্মসূচি পালন করে আসছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। অনশন কর্মসূচিতে সোমবার অসুস্থ হয়ে 20 জনের মতো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম জানান, আগামী বুধবার যথাযথ প্রক্রিয়া অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আন্দোলনকারীরা উপাচার্যের এই কথা চিঠি আকারে পাঠানোর দাবি করে। সেই দাবিতেই তারা 1 ঘন্টার আলটিমেটাম দেন। এই আন্দোলন যতদিন পর্যন্ত সফল না হবে, আমাদের শিক্ষার্থীদের এই যৌক্তিক এই আন্দোলন শিক্ষক সমিতির পক্ষ থেকে ব্যর্থহীন কণ্ঠে আমরা এখানে ঘোষণা করছি, আমরা এই আন্দোলনের সাথেই আছি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, সচিবালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। আমরা এখন কথা বলবো তার সাথে। বাবু, সচিবালয়ের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর শিক্ষার্থীরা আসলে কি বলছেন? যেবা আপনি জানেন, গতকাল থেকে জগন্নাথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে তাদের যে দ্বিতীয় যে ক্যাম্পাস করার কথা ছিল 2017 সালে আওয়ামী লীগ সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত আসলে কোনো ধরনের বাস্তবায়ন না হওয়ায় এবং একাধিকবার 5 আগস্টের পরে তাদেরকে আশ্বাস দেওয়া হলেও সে কোনো ধরনের কার্যক্রমের অগ্রগতি না আসার কারণে শিক্ষার্থীরা গতকাল থেকে তাদের ক্যাম্পাসে তারা গণ অনশন কর্মসূচি শুরু করে এবং সেই সাথে ক্যাম্পাসে আসলে শাটডাউন করে দেয়। সকল ধরনের শিক্ষা কার্যক্রম তারা বন্ধ করে দিয়ে দেয় এবং তারই ধারাবাহিকতায় আজ বিকেল 4টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং সে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে তারা বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সেই মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর সাথে কথা বলে, যেহেতু তারা শিক্ষার্থীদের দাবি ছিল সেনাবাহিনীদের মাধ্যমে তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি করা এবং সেই সাথে তাদের এই পুরান ঢাকায় যে তাদের ক্যাম্পাস রয়েছে, যে প্রধান ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আসলে একটি ছাত্রী হোস্টেল ছাড়া তাদের কোনো ছাত্রদের কোনো হোস্টেল না থাকার কারণে সেখানে ছাত্র হোস্টেলের দাবি সহ 3 দফা দাবিতে তাদের এই গণ অনশন কর্মসূচি চলছিল। তারা এর আগেও গত মাসে তারা হচ্ছে যে সচিবালয় ঘেরাও করেছিল, তখন তাদের মৌখিক আশ্বাসে বিদায় দেওয়া হলেও
এবার শিক্ষার্থীরা তারা বলছে তাদেরকে কাগজে কলমে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এই গণ অনশন কর্মসূচি সচিবালয়ের সামনে থেকে তারা সরে যাবে না। বিকেল 5টা নাগাদ সচিবালয়ের সামনে তারা গণ অনশন কর্মসূচি শুরু করে এবং সেই কর্মসূচির ধারাবাহিকতার পরবর্তীতে তারা এখানে থেকে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ আগে প্রায় 15 মিনিট আগে তাদেরকে কাগজে লিখিতভাবেই জানানো হয় যে আগামী বুধবার ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সেই সাথে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তারা হচ্ছে যে সেনাবাহিনী এবং সকল ধরনের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে তারা আসলে বৈঠকে বসবেন। সেই বৈঠকের সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকবেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কিছুক্ষণ আগে গণ অনশন কর্মসূচি থেকে সরে এসেছেন এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে তারাও একত্রতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় হয়েছে। সকল বিশ্ববিদ্যালয় আসলে পূর্ণাঙ্গ রূপ পেলেও এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2 দশক হয়ে গেলেও তারা পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় তাদের শিক্ষার্থীদের সেই ক্ষোভ তারা দীর্ঘদিনের সেই ক্ষোভ তারা এবার প্রকাশ করেছেন এবং সেই ধারাবাহিকতা তারা বাস্তবায়ন করার জন্য তারা গণ অনশন কর্মসূচি পালন করে আসছিলেন এবং ইতিমধ্যে আসলে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা আগামী বুধবার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আসলে এই যে সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না এবং তাদের যে শাটডাউন কর্মসূচি সেই শাটডাউন কর্মসূচি তারা বাস্তবায়ন রাখবে। ইতিমধ্যে আসলে গণ অনশনে এসে এখানে প্রায় 20 জনের উপরে শিক্ষার্থী তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেই সকল শিক্ষার্থীরা গণ অনশনে তারা এসেছিলেন এবং এখানে হাতে স্যালাইন নিয়ে তারা অনশন কর্মসূচি পালন করেছিলেন। এদিকে আসলে সচিবালয়ের প্রধান গেটে পুলিশের করা নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই সাথে শিক্ষার্থীদের উপরে জল কামান নিক্ষেপ করার জন্য সকল ধরনের প্রস্তুতি প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছিল। কিন্তু শিক্ষকদের আশ্বাস এবং মন্ত্রণালয়ে সর্বশেষ যে চিঠি 7টা নাগাদ দেওয়া হয়েছিল সেই চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছেন। তারা ক্যাম্পাসে কিছু সময় অবস্থান নেবেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকালের পরবর্তী কর্মসূচি তারা ক্যাম্পাস থেকে ঘোষণা করার সিদ্ধান্ত জানিয়েছেন এবং বুধবার পর্যন্ত তারা অপেক্ষা করবেন যে সেই তাদের যে 3 দফা দাবি সেই দাবি কতখানি বাস্তবায়ন হয়। যেবা এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী ফরুক বাবুর কাছ থেকে। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলমান সীমান্ত উত্তেজনার জেরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সাড়া দিয়ে দেখা করেছেন দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলাম। সীমান্তে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের 24 ঘন্টা না যেতেই পাল্টা একই ব্যবস্থা নিল দিল্লি। সোমবার দুপুর নাগাদ তাকে দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে গত কয়েকদিন বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনার বিষয়ে কথা হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে দেখা করেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে তার 45 মিনিটের বৈঠক হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওই বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার পাশাপাশি সীমান্ত হত্যার ঘটনায় পররাষ্ট্র সচিবের উদ্বেগ প্রকাশের কথা তুলে ধরা হয়েছে। সীমান্তের 5টি স্থানে ভারত বিধি বহির্ভূতভাবে বেড়া নির্মাণের চেষ্টা করছে। এদিকে প্রতিবেশীর সাথে বিদ্বেষ কারো জন্যই ভালো কিছু বয়ে আনে না উল্লেখ করে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন। সোমবার ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেনারেল দ্বিবেদী। বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, 2 দেশের সেনাবাহিনী পর্যায়ে কোনো সমস্যা নেই। সতর্ক করে বলেছেন, যে কোনো ধরনের শত্রুতা 2 দেশের জন্যই ক্ষতিকর হবে। নির্বাচিত সরকারের সাথে কেবল রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। দ্বিবেদী বলেছেন, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় 2 দেশের সেনাবাহিনী পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত ছিল। এমনকি গত নভেম্বরেও ভিডিও কনফারেন্সে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের সাথে কথা হয়েছে। ওই অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেনারেল ওয়াকারের বিভিন্ন বক্তব্য তিনি মনে করিয়ে দেন। তিনি বলেন, সেনাপ্রধান ওয়াকার যেমন বলেছেন কৌশলগতভাবে ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই বাংলাদেশও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকায় সীমান্তে বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়রা জানায় পুকুরটির 1/3 ভারতে আর বাকি অংশ বাংলাদেশে।
তবে উভয় দেশের বাসিন্দারাই এই পুকুর ব্যবহার করে থাকে। কিন্তু বেড়া দেয়া নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সীমান্তে বিজিবি টহল বাড়ানো হয়েছে। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার ভোরে ভোমরা সীমান্তের বিপরীতে শিবতলা এলাকায় এই ঘটনা হয়। বিজিবি সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা জানান, এটা ভারতের অভ্যন্তরীণ ঘটনা, এর সাথে সীমান্তের সম্পর্ক নেই। এর আগে গত শনিবার ভোমরার লক্ষ্মীদারি সীমান্তে কৃষক নজরুল ইসলামের জমির চাষাবাদে বাধা দেয় বিএসএফ। এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার ভাই রমজান। এদিকে জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরের হত্যাকাণ্ডের ঘটনায় এসি তানজিল ও কনস্টেবল আকরামকে 20 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরেরও নির্দেশ দেওয়া হয়েছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বেশ কিছু ডিজিটাল তথ্য পাওয়া যাচ্ছে অনলাইনে অফলাইনে। কিছু কিছু তথ্য প্রসিকিউশন টিমের কাছে দাখিলও করা হয়েছে, কিন্তু বিষয়গুলো সত্যতা যাচাই করা দরকার বলে মনে করে প্রসিকিউশন। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে আবেদন করলে তা মঞ্জুর করেছেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই সাথে রংপুরের আবু সাইদ হত্যার বিষয়ে পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডিজিটাল তথ্য উপাত্ত কোর্টে প্রেজেন্ট করার আগে এটা সার্টিফিকেশনের প্রয়োজন হয়, যে কোনো অথরিটি, বাংলাদেশের সার্টিফাইড অথরিটি হচ্ছে আমাদের সিআইডি, সেখানে তারা এই ডিজিটাল এভিডেন্সগুলো সার্টিফাই করেন যে এটা আসলে সঠিক কিনা, এটা সঠিক জায়গা থেকে রেকর্ডেড হয়েছে নাকি এটা ভুয়া, অথবা এটা কোনো এআই দিয়ে বানানো কিনা। এই যে বিষয়গুলো, এটাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আদালতে উপস্থাপনযোগ্য হয় না। এটা জাতীয় আইনে এবং আন্তর্জাতিক আইনে এই বিধানটা আছে। সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম যে আবু সাইদের পরিবার লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন। যখনই আমাদেরকে মৌখিকভাবে এসে ওনারা জানাবেন, দ্যাট ইজ এনাফ। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ির ইমাম হোসেন হত্যাকাণ্ডে এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডে কনস্টেবল আকরামকে গ্রেফতার দেখানোর আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। আকরামের বিরুদ্ধে আজ আমরা প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন এবং তাকে আগামী সোমবার অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী আবেদনটি আমাদের ছিল যাত্রাবাড়ি জোনের এসি তানজিল আহমেদের বিরুদ্ধে। এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। একই তারিখে তাকে আগামী অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে এসি তানজিল ও কনস্টেবল আকরাম কারাগারে আছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের সন্তানদের এবং রাজুক ও গণপূর্তের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুদক। গত 5 আগস্ট আওয়ামী সরকারের 15 বছরের শাসনের অবসানের পর গেল 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্যের নামে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 6টি প্লট বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। পূর্বাঞ্চলের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কের আশপাশে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার 3 সন্তানের নামে প্লট বরাদ্দের সত্যতা পায় দুদক। সোমবার দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে নতুন শহরে 10 কাঠার মোট 6টি প্লট নিয়েছেন শেখ রেহানা পরিবার। রাজুক, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে তারা এই দুর্নীতি করে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে
বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। ঢাকায় নিজস্ব কোনো বাসস্থান নেই উল্লেখ করে রাজুকে হলফনামা দেয় শেখ রেহানা। মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেয় তাদের বিরুদ্ধে 3টি মামলা করে সংস্থাটি। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। শেখ রেহানার বিরুদ্ধে মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকী, রিজওয়ান সিদ্দিকী, রাজুক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ মোট 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এছাড়া রেহানা পুত্র ববির বিরুদ্ধে মামলায় 16 জন এবং ববির ছোট বোন রূপন্তীর বিরুদ্ধে করা মামলায় 16 জনকে আসামি করেছে দুর্নীতি দমন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে যুক্তরাজ্যের লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের একসময় ব্যবহৃত ফ্ল্যাটটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। পেডরক ভেঞ্চার্স নামে নিবন্ধিত এই কোম্পানির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী নাসিম আলী ও মাসুদ আলী। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ফ্ল্যাটটি মঈন গনি নামে এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করেছিলেন নাসিম ও মাসুদ। মঈন গনির সাথে শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে উপহার দেন মঈন গনি। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটে ছিলেন। 2012 ও 14 সালে তিনি ওই ফ্ল্যাটেই নিজের ঠিকানা উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হলে ফ্ল্যাটটি ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। পরে ওই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তী। টিউলিপও এরই মধ্যে জানিয়েছেন ওই ফ্ল্যাটটি তার বোন রূপন্তীর নামে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা চলছে। দর্শক, চিকিৎসার সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছে আমাদের লন্ডন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নানের সাথে। হান্নান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ জেবা। আপনি যেমনটি জানার আগ্রহ রয়েছে, সবারই আসলে আমাদেরও আগ্রহ বেগম খালেদা জিয়ার সর্বশেষ কি আপডেট রয়েছে আমরা সেটি জানার জন্য প্রায় সকাল থেকে আমরা এখানে অপেক্ষা করছি। লন্ডনে যে ক্লিনিক সেই হাসপাতালের সামনে আমরা অপেক্ষা করছি এবং অনেক নেতাকর্মীও অপেক্ষা করছেন সেটি জানার জন্য। তবে কিছুক্ষণ আগে আমাদের যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কৈসর এম আহমেদের সাথে কথা হয়েছে। তিনি বলছেন আজকে যেহেতু সাপ্তাহিক কর্মদিবস শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার জাহিদ হোসেন তিনি ব্রিফিং দিতে পারেন এবং তখন আমরা সর্বশেষ তথ্য জানতে পারবো। তবে কালকে পর্যন্ত যে তথ্য ছিল সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার ফিজিওথেরাপি দেওয়া হয়েছে এবং তিনি হাসপাতালে কিছু চলাফেরা করেছেন, সেই তথ্য আমরা জানতে পেরেছি এবং তিনি আগের চেয়ে অনেক সুস্থ রয়েছেন সেটিও জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। এই হচ্ছে বেগম জিয়ার স্বাস্থ্যগত অবস্থা এবং তিনি অনেকটাই সুস্থ সেটিও বলছেন। তবে পরিবারের সদস্য সার্বক্ষণিক তার সাথে রয়েছেন, সেজন্য বেগম খালেদা জিয়ার মানসিক অবস্থা অনেক ভালো আগের চেয়ে। আর কিছুক্ষণ পর হয়তো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ক ব্রিফিং আসার পর আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। হান্নান, ধন্যবাদ আপনাকে। বিচার বিভাগের যেসব বিচারক ও প্রশাসনের যেসব কর্মকর্তা শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সহায়তা করেছে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির পাহাড়ের সব তথ্য একে একে বেরিয়ে আসছে বলেও জানান তিনি। বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসন সহ সব জায়গায় কৃতদাস তৈরি করেছিল শেখ হাসিনা সরকার। এসব দলদাসদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সিদ্ধান্ত না নেওয়ায় ক্ষোভ জানান রিজভী। এখনো কিভাবে প্রশাসনে স্বৈরাচারের দোষরা বহাল তবিয়তে আছে তিনি প্রশ্ন তোলেন। অভিযোগ করেন, ভারতের কাছে বিক্রি হয়ে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে। জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশে বিজেপির সাথে, বিজেপির প্রতিরোধের সাথে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং
গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন। এদিকে দ্রুত জাতীয় নির্বাচন দেয়া না হলে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে সমসাময়িক বিষয় নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এলডিপির সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে বলেও মন্তব্য করেন অলি আহমেদ। অভিযোগ করেন, বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছেন না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলেও জানান অলি আহমেদ। বিভিন্ন সমাবেশে হাজার হাজার লোকের সমাগম হচ্ছে উল্লেখ করে এই অর্থের যোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ছাত্রদের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি না করারও আহ্বান জানান। আমি মনে করি তারা অপারক, তাদের মধ্যে সেই দক্ষতা। আমরা আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। 5 আগস্ট এমনি আকাশ থেকে নামিয়ে আসে নাই। 5 আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে। কারণ 15 বছর আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি, জনগণকে প্রস্তুত করেছি, যার কারণে ছাত্র জনতা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো সেটা সফল হয়েছিল। মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। গত বছরের মে মাসে কাজে যেতে সময়সীমা মিস করা 18,000 বাংলাদেশি শ্রমিককে প্রবেশের অনুমতি দিতে হাই কমিশনারকে জানান। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার বৈঠকের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও গত 1 জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ার মালয়েশিয়ার প্রশংসা করেন তিনি। বাংলাদেশে আসিয়ানের সদস্য পদ পেতে দেশটির সমর্থনের কথাও উল্লেখ করেন। জাতিসংঘের অধীনে সঙ্গতি রেখে চলতি বছর রোহিঙ্গা সংকটের উপর আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থনও আশা করেন অধ্যাপক ইউনুস। বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের আয়োজনে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সে অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য দেন। তিনি জানান, উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বাজেট ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফি কমিয়েছেন তারা। এছাড়াও জুলাই আগস্টে হামলায় আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসায় 37 লাখ টাকা দেওয়ার কথাও উল্লেখ করেন। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। ভেজাল আর নকলে সয়লাব রাজধানীর পাইকারি ওষুধের বাজার। বেশি মুনাফার লোভে শহর থেকে গ্রামাঞ্চলে এসব ওষুধ ছড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। মানবদেহের জন্য এগুলো মারাত্মক ক্ষতিকর দাবি করে ফার্মাসিস্টরা বলছেন, বিদ্যমান আইনের প্রয়োগ না থাকায় ঠেকানো যাচ্ছে না ভেজাল ও নকল ওষুধ ব্যবসা। রাজধানীতে ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা না থাকলেও নিয়মিত অভিযানের দাবি ওষুধ প্রশাসনের। ওবায়দুল্লাহ মামুনের ওষুধের বাজার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ওষুধের সবচেয়ে বড় পাইকারি বাজার পুরান ঢাকার মিটফোর্ড। এখানে বিভিন্ন নামিদামি ওষুধ প্রতিষ্ঠানের পাশাপাশি জায়গা করে নিয়েছে অপরিচিত অখ্যাত প্রতিষ্ঠানের ভুয়া ও নকল ওষুধ। নির্দিষ্ট দোকানে পাওয়া যায় এসব। দেখতে হুবহু আসল ওষুধের মতো হলেও গুণগত মান আর দাম ফারাক আকাশ পাতাল। মিটফোর্ডের বিল্লাল শাহ মার্কেটের নিচতলায় সাদিয়া ড্রাগ হাউস, মেট্রো মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় পাওয়া যায় বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট ও অনিবন্ধিত ওষুধ। এছাড়া আমির মার্কেটের বিউটি মেডিকেল এসব অবৈধ, নকল ও মানহীন ওষুধের বিপণনকারী। তাদের হাত ধরেই সারা দেশে পৌঁছে যায় এসব নকল ওষুধ বিক্রির অপরাধে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকবার ধরা পড়েন সাদিয়া ড্রাগসের মালিক। তারপরও ভিড় দর্পে চলছে এসব ভুয়া ও নকল ওষুধের রমরমা ব্যবসা। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সার সহ নানা মরণব্যাধি রোগের অন্যতম কারণ ভেজাল ও মানহীন ওষুধ। বলছেন, শুধু মোবাইল কোর্ট নয়, আইনের প্রয়োগ না থাকায় বন্ধ হচ্ছে না নকল ও ভেজাল ওষুধ সরবরাহকারীদের দৌরাত্ম্য। নকল এবং ভেজাল ওষুধ শরীরের জন্য খুবই ক্ষতিকর। ইদানিংকালে ক্যান্সারের মতো যে রোগগুলো দেখা যাচ্ছে আমাদের কাছে এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। এগুলো মূলত আমাদের খাদ্যাভ্যাসের যেমন দায়ী, এর অন্যতম একটা কারণ হচ্ছে অপ্রয়োজনে এবং প্রয়োজনে বেশি ওষুধ খাওয়া এবং একই সাথে
যে এই ধরনের ভেজাল ওষুধগুলো খাওয়ার কারণেও কিন্তু এই ধরনের মারাত্মক রোগের সম্মুখীন হচ্ছে আর কি আমরা। ভেজাল ওষুধের বিরুদ্ধে সরকারের তেমন কোনো তৎপরতা চোখে না পড়লেও নিয়মিত জেল জরিমানার কথা দাবি করছে ওষুধ প্রশাসন। এখানে নকল ভেজালে বাজার 6 লাখ, এই কথাটা যদি মুখরোচক কেউ বলেও বা বলিও, এটা বাস্তবে আপনাকে দেখতে হবে। আমি এর সাথে দ্বিমত পোষণ করি। মার্কেট সার্ভিলেন্স কন্ট্রোল, এটা কন্টিনিউয়াসলি দে আর মনিটরিং দ্য ইস্যুস। মেবি আপনাদের সাজেশন থাকতে পারে দিস ইজ নট আপ টু দ্য মার্ক, আপনাদের আরও বাড়াতে হবে। ইয়েস, মানে উই ডু অলসো। পর্যাপ্ত জনবল নাই। আমার হাতে যে ওষুধগুলি রয়েছে সেটি একটি হচ্ছে যে মোনাস্টেন এবং একটি হচ্ছে বায়োমোনাস্টেন, একই রকম দেখতে, কিন্তু দুটি ওষুধের মধ্যে রাত দিন পার্থক্য। একটি দাম হচ্ছে 455 টাকা, আর একটি হচ্ছে শুধুমাত্র 55 টাকায় বক্স বিক্রি হচ্ছে। এবং এ ধরনের ভেজাল, নকল এবং মানহীন ওষুধ শুধু শহর নয়, ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জের ফার্মেসিগুলোতে। ওষুধ খাওয়া জীবন রক্ষার জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের ওষুধ কি জীবন রক্ষা করবে নাকি প্রাণনাশের হুমকি হবে? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও এখনো দেশের ইন্টারনেটের নিয়ন্ত্রণ তাদের দোসরদের হাতে, কারণ দেশে ব্যান্ডউইথ প্রবেশের শুরু থেকে প্রান্তিক গ্রাহক পর্যন্ত প্রতিটি স্তরে রয়েছে তাদের লাইসেন্স। এছাড়া অযৌক্তিকভাবে বিভিন্ন স্তর তৈরির মাধ্যমে বাড়ানো হয়েছে ইন্টারনেটের দাম। বিস্তারিত শুভ ইসলামের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা দেখেছে বাংলাদেশ। প্রতিবেদন বলছে, ছাত্র জনতার আন্দোলন দমাতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার দোসরদের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করে দেয়। ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখনও আওয়ামী সেই দোসরদের কবজায় দেশের ইন্টারনেটের নিয়ন্ত্রণ বলে মনে করছেন অনেকেই, কারণ দেশে ব্যান্ডউইথ প্রবেশ থেকে শুরু করে প্রান্তিক গ্রাহক পর্যন্ত প্রতিটি লেয়ারেই এখনও রয়েছে ফ্যাসিস্ট সরকারের দোসরদের লাইসেন্স। এবার দেখে নিতে যাই দেশে কিভাবে ব্যান্ডউইথ আসে। ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল এবং সাবরিন ক্যাবলের মাধ্যমে এনটিটিএন হয়ে চলে আসে আইআইজি এবং আইজিডব্লিউতে, এরপর আইএসপি এমএনও কিংবা আইসিএক্স, তারপর ইন্ডিউজার। মোটামুটিভাবে এভাবেই আইটিসি এবং সাবরিন ক্যাবল থেকে ইন্ডিউজার পর্যন্ত ইন্টারনেট সরবরাহ হয়। দেশের ইন্টারনেট বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণে আওয়ামীপন্থী সিন্ডিকেট সামিট কমিউনিকেশনস এবং বেক্সিমকো গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের হাতে। ব্যান্ডউইথ সঞ্চালনে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব পর্যায়ে লাইসেন্স রয়েছে সামিটের। শেখ পরিবারের ঘনিষ্ঠ সামিট গ্রুপের কর্ণধার মোহাম্মদ আজিজ খান হাজার হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুরে গড়ে তুলেছেন সাম্রাজ্য, নিয়েছেন নাগরিকত্ব। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আওয়ামী লীগ সরকারের প্রথম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাইজুদ্দিন আহমেদ রাজুর হাত ধরে আইটিসি নবায়ন এবং আইআইজি লাইসেন্স পায় ম্যাঙ্গো। এনটিটিএন অপারেটর বাহন লিমিটেডে রয়েছে সালমান এফ রহমানের শেয়ার। ফাইবার এট হোমে রয়েছে আইটিসি, আইআইজি এবং এনটিটিএন লাইসেন্স। প্রায় 12.5% ব্যান্ডউইথ সরবরাহ করে ফাইবার এট হোম। শুধু প্রথম লেয়ারেই নয়, দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারেও রয়েছে আওয়ামী আধিপত্য। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজন আহমেদ তৌফিকের হাত ধরে লাইসেন্স পেয়েছে আইআইজি অপারেটর রেবেল 3 ক্যারিয়ার লিমিটেড। ইন্টারনেট সরবরাহকারী ইউনিফাইড কোর লিমিটেডের চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। রাজনৈতিক প্রভাবের সঞ্চালন ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন ইন্টারনেট সহ টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতেই থাকে। এমনকি এই মাফিয়া সিন্ডিকেট চাইলে যে কোনো সময় দেশের ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটাতে সক্ষম বলে মনে করেন অনেকেই। খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় দেওয়া এসব লাইসেন্সকে তারা পুরস্কার হিসেবে নিয়েছিল। এই রাজনৈতিক বিবেচনা দেওয়ার যে ফলাফল, সে ফলাফল ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের লাইসেন্স নিয়ে সরকারের অর্থ তছরূপ করা অথবা এমনদের পাওনা টাকা না দেওয়া, এটা একটা ব্যাড প্র্যাকটিস বাংলাদেশে তৈরি হয়েছিল। সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এটাকে কমপ্লিট রিভিজিট করা উচিত। দেখতে হবে যে আমাদের আসলে কতগুলো এখানে অপটিমাল নাম্বারের অপারেটর থাকতে পারত। সেখানে যেটাকে আমরা বলতে পারি যে আমার আসলে ঘর 5টা, যদি আমরা আইসিএক্স নিয়ে চিন্তা করি, আমার এখানে রাস্তা 20টা, তার বদলে হয়তো রাস্তাটাকে অপটিমাইজ করা যেত। বিটিআরসি বলছে, সমস্যার সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। আগামী মার্চের মধ্যে নতুন রোড ম্যাপে সমস্যার সমাধান দেখছেন এই কর্মকর্তা। জটিল যে লেয়ারগুলো হয়ে আছে নেটওয়ার্ক টপোলজি, আমরা এই জটিল নেটওয়ার্ক টপোলজি চাই না। এটা আমার একটা হাই লেভেল কমিটি কাজ করছে। আই থিঙ্ক বাই এন্ড অফ মার্চ আমরা একটা রোড ম্যাপ তৈরি করতে পারবো। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট।
বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এ পর্যবেক্ষণ দেয়। পর্যবেক্ষণে আদালত বলেছে, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এই নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে আর কোনো প্রশ্ন রইল না। তবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। এর আগে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসিন রশেদ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা HMPV ভাইরাস নিয়ে কোনো অ্যালার্ট দেয়নি। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান আরও বলেন, মহামারী হওয়ার কোনো শঙ্কা নেই, এজন্য সীমান্তে সতর্কতারও কিছু নেই। যে কোনো সংক্রামক রোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি আছে বলেও জানান তিনি। সচিবালয়ে HMPV নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিশেষ সহকারী আরও জানান, এক্ষেত্রে আলাদা চিকিৎসা গাইডলাইন তৈরি করা হবে, তবে এখন যে গাইডলাইন আছে এর সাথে বেশি পার্থক্য থাকবে না। HMPV কোভিডের মতো ভয়ঙ্কর নয় জানিয়ে ডাক্তার সাইদুর রহমান বলেন, শুধু শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে মিল আছে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না, তবে সতর্কতার জন্য শিশু ও বয়স্কদের মাস্ক পরার পরামর্শ দেন তিনি। মোটা দাগে যেটা বুঝতে পারি, এটা একটা সাধারণ ফ্লু বা কমন কোল্ড বলতে আমরা যেটা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে, তার মধ্যে এই ভাইরাসটি একটি এই ভাইরাস, এবং এই ভাইরাসটি ডিটেক্টেড হচ্ছে দুনিয়া জোড়া, আমাদের এখানেও হয়েছে। এটা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে ছিল। এইটা কখনোই এখন পর্যন্ত বলা হচ্ছে না যে এটা দিয়ে গুরুতর কোনো শ্বাসযন্ত্রের বা গুরুতর কোনো জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ কোনো রোগ তৈরি হয়। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও এখনও চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। আগামী সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবে তরুণরাই। বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের জয়যাত্রার বার্ষিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, এখন বেশিরভাগ তরুণ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির মাধ্যমে সমাজের অবক্ষয় ঘটাচ্ছে, এতে সমাজ হচ্ছে অস্থিতিশীল। আবার তরুণ যুবকরাই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেশকে নতুন মাত্রায় নিয়ে যাবার প্রাণপণ চেষ্টা করছে। তরুণরা, তরুণ সমাজ আজকে মাদক থেকে শুরু করে আজকে চাঁদাবাজি, মাস্তানি, বিভিন্ন অপকর্মে তারা এই সমাজে এই তরুণদের তারা তাদের এই কর্মকাণ্ডে সমাজ অতিষ্ঠ অনেক সত্যি আমরা দেখেছি যে এই অনেক ধরনের সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে। কিন্তু তরুণ সমাজ রাষ্ট্রের আগামী একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে এই তরুণ ছাত্র সমাজে এই দেশ নির্মাণ করবে। এবং আসিয়ান গ্রুপে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে স্বদেশ প্রপার্টিজের সিকিউরিটি গার্ড কায়সার, আহত হয়েছেন একজন। সোমবার সকালে স্বদেশের 300 ফিটের স্বর্ণালী প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ 10 থেকে 12 জন লোক সিকিউরিটি গার্ডদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। পরে অন্য সিকিউরিটি গার্ড ও এলাকাবাসী মিলে কায়সারকে এভার কেয়ার হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। পরিদর্শন করার শেষ আমরা ওই একটা রাস্তা আছে সামনে দিয়ে বাম পাশে, ওই রাস্তাটা বেরোয় যায় বলেছে। পরে ওই অত্তরকে ওরা তো লুকায় রয়েছে, সেটা তো আমরা দেখি নাই। লিগ্যাল কিছু দাবি করলেই, কিছু প্রতিবাদ করলে হারা মাইরা ফেলায়। বিগত দিন সারা আওয়ামী লীগের শেল্টারে ছিল, তাদের অনেক ভিডিও আছে, অনেক পেপার পত্রিকার লেখালেখি আছে, শত শত। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, একটি হাউজে একাধিক গণমাধ্যম না রাখার বিষয়টি ভেবে দেখা দরকার। একটি হাউজে অধিক মাত্রায় মনোপলি থাকবে, প্রতিযোগিতা থাকবে না, এটা হতে পারে না। বরিশাল বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সাংবাদিকদের পরামর্শ ও মতামত নেন কমিশনের সদস্যরা। স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম গঠনে এসব সুপারিশ তুলে ধরা হবে বলেও জানান সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। একটি হাউসে একাধিক গণমাধ্যম থাকতে পারবে, এরকম ব্যবস্থা করা হচ্ছে। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একই হাউস থেকে, একই প্রতিষ্ঠান থেকে যদি দুটি বাংলা পত্রিকা বেরোয়, একটি কোন পত্রিকায় কি তফাৎ পাবে না, একই তো জিনিস পেল, তাহলে পাঠক হিসাবে পাঠক কি বৈচিত্র্যময় কিছু পেল, পাঠক কি ভিন্ন কিছু পেল না। টেলিভিশনের ক্ষেত্রেও তাই, একই হাউস থেকে যদি দুটো টেলিভিশনের মালিকানা থাকে তাহলে তো একই জিনিস পাবো, সেখানে তো প্রতিযোগিতা থাকছে। এই প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে, একটা সুষ্ঠু প্রতিযোগিতা থাকতে হবে। একই হাউসের হাতে অধিক মাত্রায় আপনার কনসেন্ট্রেশন, মনোপলি থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, তার এটা হতে পারে না।
চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মামলায় ৬৫ আইনজীবীকে জামিন দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করা হয়। গেল ২৬ নভেম্বর চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সহিংসতার সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এর মধ্যে ৬৬ জনই ছিলেন আইনজীবী। ঢাকা নারায়ণগঞ্জ রোডে পোস্তগোলা থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তা দ্রুত যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা ৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার সকালে রাস্তার উন্নয়নের জন্য করা এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরেই ডিএনডি রোডের এই অংশ স্বাভাবিক চলাচলের অনুপযোগী হয়ে আছে। যানজট আর খানাখন্দকে দুর্ঘটনায় এলাকাবাসীর অবস্থান নাকাল। তিনি বলেন, বিএনপির আমলে ৪ লেন করার জন্য জায়গার সহযোগিতায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ ১৫ বছরও এ প্রকল্পের কাজ শেষ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। ফলে পোস্তগোলা থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তায় বিভিন্ন যানবাহন প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে। অবিলম্বে রাস্তার উন্নয়ন কাজ শেষ করে এই এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি। জায়গা প্রজেক্ট নিয়েছিলাম, এই জায়গা প্রজেক্টের জনকল্যাণে এই এলাকার এই ডিএনডি এলাকার জলবদ্ধতা দূর করা এবং এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা এই প্রজেক্টের কাজ ছিল। আজকে এই কাজগুলো যাতে হয় অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং উপদেষ্টাদের কাছে আমাদের বিনীত আবেদন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তালাঝুলিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শাটডাউন, দাবি পূরণের আশ্বাসে সচিবালয়ের সামনে অবস্থান ও অনশন প্রত্যাহার, শাটডাউন কর্মসূচি চলবে। এবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে, প্রতিবেশীর সাথে বিদ্বেষ কারোর জন্যই মঙ্গলজনক নয় বলেছেন ভারতের সেনাপ্রধান। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের তার ভাই। পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা। লন্ডনের টিউলিপের ফ্ল্যাট কেনা হয়েছে অফশোর কোম্পানির মাধ্যমে। বিচার বিভাগে হাসিনার অনুগত বিচারক ও কর্মকর্তাদের বিচার চান রিজভী। দ্রুত জাতীয় নির্বাচন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি কর্নেল অলির। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।